দর্শক, এখন আমরা নজর রাখব যুদ্ধের দিকে, কি পরিস্থিতি। তবে একটা আপডেট এসছে যেটাকে নিয়ে খবরও হচ্ছে, দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের ঘোষণা থেকে 5 দিনের জন্য পিছিয়ে গেলেন ট্রাম্প। বললেন ভালো আলাপ আলোচনা চলছে, এটা উনি বলেছেন। কিন্তু দেখবেন ইরান কি বলেছে। ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, আমেরিকার সঙ্গে আমাদের কোনো বৈঠকই হয়নি। ট্রাম্পের মন্তব্যের পরে জবাব দিল ইরান। তো তাহলে বিষয়টা কি? ডোনাল্ড ট্রাম্প যে বলছেন যে আলোচনা খুব ভালো হয়েছে, তাই আমরা এখন আর হামলা করব না, ওদিকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, তারপরে 5 দিন পিছিয়ে যাওয়া, এদিকে ইরান বলছে না তো এরকম তো কিছুই হয়নি। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন এইসব বলছেন, কেনই বা পিছিয়ে যাচ্ছেন, বা কি কৌশল থাকতে পারে? দর্শক, আমি এ নিয়ে ব্যাখ্যা চাইব। ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে আমি অনলাইনে ফের নেব এখন। ওয়েট, হ্যাঁ পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, গতকাল একটা চর্চা করছিলাম যে কি করবেন ডোনাল্ড ট্রাম্প, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, সেটা তো শেষের পথে। কিন্তু তারপরে দেখলাম একটা আপডেট এলো যে উনি নাকি 5 দিন পিছিয়ে দিচ্ছেন, যে কোনো হামলা করব না। আলাপ আলোচনা নাকি খুব ভালো হচ্ছে, কিন্তু ইরান তো বলছে কিছুই হয়নি। তাহলে ব্যাপারটা কি? দেখুন, যেমন আমরা কালকে এই নিয়ে আলোচনা করছিলাম যে কোথাও আমার মনে হচ্ছে আমেরিকা এখান থেকে সটকাতে চাইছে। এটা উনি 48 ঘন্টা বলেছিলেন এবং 48 ঘন্টা শেষ হতে না হতে প্রায় 1 সপ্তাহ, 5 দিনের জন্য উনি যুদ্ধবিরতি ঘোষণা করলেন যে ইরানের কোনো তেল এবং পাওয়ার প্ল্যান্টে আমরা কিছু করব না। এবং উনি যেটা বলছেন সেটা আপনি বলেছেন যে উনি এটাও বলেছেন ইরান আগে ফোন করেছে, আমি আগে ফোন করিনি। এখন কে দেখবে কে আগে ফোন করেছে? না, এটা তো উনি ইন্ডিয়ার সময় বলছিলেন যে ভারত নাকি হাতে পায়ে ধরেছিল ওনাকে পাকিস্তানের যুদ্ধ বানাতে, এই সমস্ত কথা। এবার বলছেন ইরান শান্তি চায়, আর আমরা খুব গুরুত্বপূর্ণ একজনের সাথে কথা বলছি, বাট কি কে কার সাথে কথা বলছে বুঝতে পারছি না। এবং বলছে এইবার ইরান কিন্তু একেবারে সিরিয়াস এবং খুব ভালো একটা ডিল হবার চান্স আছে, তারা শান্তি চায় এবং নিউক্লিয়ার ওয়েপেন আর বানাবে না বলেছে। এবং ইরানের এটা শেষ মৌকা শান্তির জন্য এবং আমেরিকার বিরুদ্ধাচরণ করবার থেকে বিরত থাকবার জন্য, এইটা উনি বলেছেন। যেটা আপনি বললেন, ইরানের পার্লামেন্টে দাঁড়িয়ে তাদের পার্লামেন্টের স্পিকার বলছে পুরো ফেক নিউজ, তেলের দাম বাড়ছে বলে ঘাবড়ে গিয়ে এসব করছে এবং ম্যানিপুলেট করছে এবং এখান থেকে পালাতে চাইছে। এবং ইরান এটাও বলেছে আমরা হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছি, বন্ধুদের যেতে দেব, শত্রুদের আটকে দেব। এবং ইসরায়েল কথা বলেছে নাকি ইসরায়েলের কেউ ট্রাম্পের কারোর সাথে কথা বলেছে সেটাও শুনতে পাচ্ছি। ইসরায়েল কতটা রাজি এটাতে জানি না, এবং ইসরায়েল আমেরিকার কতটা কন্ট্রোলে আছে আমি সেটাও জানি না। এটাও শুনতে পাচ্ছি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল নাকি এই 21টা দেশে, যেটা আমি আপনাকে কালকে বলছিলাম, তাদের সম্মিলিত যে শক্তি সেটাকে ব্যবহার করা হবে কিনা হরমুজ প্রণালীতে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে। এবার হচ্ছেটা কি, এর ফাঁক দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যারা আমরা এগুলো পর্যালোচনা করি, আমার মনে হচ্ছে যে কোথাও ট্রাম্প ট্রাম্প তো একটা পরিত্রাণ চাইছে। এবং আরেকটা অদ্ভুত জিনিস হইলো, জাস্ট কিছুক্ষণ আগে জানেন, এখন কিছু চ্যানেল দেখাচ্ছে ট্রাম্প নাকি তার ডিফেন্স মিনিস্টার পিটার হেগসেথকে সোজাসুজি দায়ী করছে, উনি যুদ্ধটা লাগিয়েছিলেন, উনি বলেছিলেন চলো চলো অ্যাটাক করি। এ কি? আপনি ভাবতে পারছেন এটা কি হচ্ছে? এতদিন তো উনি যুদ্ধ লাগিয়েছিলেন, আমি শেষ করে দিলাম, আমি এই করব, আমি ধ্বংস করব, এখন সোজাসুজি পিটার হেগসেথের নাম নিচ্ছেন। এবং এই পিটার হেগসেথ নিয়ে আপনার চ্যানেলে হয়তো বলিনি, আমি অন্য একটি জায়গায় বলেছিলাম যে এনার হাবভাব দেখে আমার মনে হয়, এনার জামা কাপড়, এনার কথাবার্তা দেখে মনে হয় ইনি যেন হিটলার বা হিটলারের সৈন্যবাহিনী, হিটলারের সময়কার জেনারেলরা যেমন করে কথা বলতো সেরকম করে একটা কথা বলেন উনি। মানে একটা মানুষকে মারলে এনার আনন্দ হয়, এরকম একটা ভাব প্রকাশ পায়। বিশেষ করে ইরানের যখন জাহাজটাকে সাবমেরিন থেকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছিল, তিনি একটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমাদের সৈন্যদের বলেছি যেখানে যাকে পাবে জলে মারো। এটা যুদ্ধের নীতি না। যুদ্ধের নীতি সৈন্য যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাকে বাঁচানো তোমার কাজ, এবং সেটা সব দেশ সেটা মানে, জেনিভা কনভেনশন তাই বলে। এবং সেই জন্য যুদ্ধের সময় আকাশ থেকে বোম যাতে না ফেলে, অ্যাম্বুলেন্স গুলোর উপরে ছাদে সাদা আর লাল রং করা থাকে,
যাতে অ্যাম্বুলেন্সে কখনো বোম না পড়ে, জারি হোক। কারণ যে সৈন্য আহত তাকে সম্মান দিতে হবে, যে সৈন্য নিহত তাকে সম্মান দিতে হবে, যে সৈন্য যুদ্ধ করছে তাকে সম্মান না দিয়ে তাকে আঘাত করতে হবে, এটাই যুদ্ধের নিয়ম। এবার এই নিয়মটা মহাভারতের সময় ছিল এবং এই নিয়মটা এখনো আছে। সেইটা ভেঙে এই পিটার হেক্সেট বলেছিলেন, সেটা অন্য কথা। তাকে আমি, তার রূপ দেখে আমার ভালো লাগে না যে পৃথিবীর নানান জায়গায় এরকম লোকেরা ক্ষমতায় বসে গেছে, সেটা ইরানি হোক আর ট্রাম্প হোক আর ইসরায়েল হোক আর অন্য কোনো দেশ হোক। কিন্তু উনি কি করে বলতে পারেন ওনার নিজের সব থেকে কাছের লোককে, মানে আমাদের দেশে যদি যুদ্ধ লেগে যায় তারপরে মোদিজি যদি বলেন যে রাজনাথ সিং এর জন্য যুদ্ধটা লাগিয়েছি, তাহলে কিরকম লাগে শুনতে? এটা তো এইরকম নির্লজ্জ হয়ে গেছে, সেইটা একটা চিন্তার ব্যাপার। এবার ছাড়ুন ওনার কথা, এটা 5 দিনে দেখা যাবে উনি কতটা রাখবেন এই কথাটা। যেটা আমার ব্যক্তিগত মতামত, ওই যে ডিয়েগো গার্সিয়া দ্বীপের দিকে একখানা ইরান মিসাইল হানা করেছিল এবং বলেছিল যে যদি আমাদের পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক হয়, বৈদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, পুরো গালফ কান্ট্রিকে অন্ধকারে ডুবিয়ে দেবো, সেইটাতেও হতে পারে। এবং উনি কোথাও একটা, আমেরিকাতে নানান রকম স্লিপার সেল আছে, তারা হয়তো কিছু করবে, কোনো টেররিস্ট অর্গানাইজেশনও করবে, সেটাও ভয় পাচ্ছেন। কোথাও একটা ইরানের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতারও ভয় পাচ্ছে, কারণ লস্করে তয়বা, এলইটি, আইসিস তো, এবং সেই জন্য হয়তো এখান থেকে একটু এখন মানে বেরাতে চাইছেন এবং তার জন্য নিজের দেশের মন্ত্রীদের দায়ী করছেন। এটা ছাড়ুন, এটা ট্রাম্পের ব্যাপার। এটা ছাড়া যেটা হয়েছে, দেখুন যারা এই হরমুজ প্রণালী থেকে বেশি করে তেল নেয়, মানে অনেক অনেক তেল কেনে, তাদের মধ্যে আমেরিকা নেই, তাদের মধ্যে অতটা ইউরোপ নেই। তাদের চ্যানেলটা হচ্ছে লোহিত সাগর, আপনাকে সেদিন বলছিলাম, সুয়েজ ক্যানাল দিয়ে ভূমধ্যসাগর, ওখান থেকে প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর থেকে আমেরিকা, আর আর ওইখান দিয়ে ইউরোপ যাওয়া যায় সুয়েজ ক্যানাল দিয়ে খুব সহজেই। এখান দিয়ে যেতে গেলে একটু ঘুরে যেতে হবে। তাদের মধ্যে আছে চায়না, আছে ভারত, আছে জাপান, আছে সাউথ কোরিয়া। এখন যা বুঝছি ইরান চায়না, জাপান, ভারতকে নির্বিঘ্নে যাও নির্বিঘ্নে আসো বলে দিচ্ছে। তাহলে রইল বাকিকে সাউথ কোরিয়া, তারা আবার ইউএস এর বড় বন্ধু। তো ফলে তাদের হয়তো অনেকটা একটা ব্যাহত হবে এনার্জি, আমাদেরও হবে, কারণ কিছু এনার্জির জিনিসপত্র খারাপ হয়ে গেছে, হয়তো আমাদের আরেকটু মাস চারেক পরে হবে, যেটা কালকে বলছিলাম। এবার এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে গতকাল আমাদের প্রধানমন্ত্রী মিডিয়াতে এবং পার্লামেন্টে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন, এবং তার আগে আপনি যদি মনে রাখেন যে কালকে লাঞ্চের আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম সকালবেলায়, তাতে আমি শর্ট টার্ম, লং টার্ম আর মিড টার্ম প্রবলেমের কথা বলেছিলাম। প্রধানমন্ত্রী ঠিক এই কথাগুলো বলেছেন যে তৈরি হও বন্ধু, কোমরে কুশি বাঁধো, কিছু খারাপ দিন দেখতে হতে পারে, বাট আমাদের কাছে এখন অবধি পেট্রোল ডিজেলের দাম বাড়বে না, এবং কুকিং গ্যাস যেটা আমরা বাড়িতে রান্না করি সেটার কোনো অভাব ঘটতে দেব না এখন অবধি, উনি বলেছেন স্পষ্ট দাঁড়িয়ে। কিন্তু এটাও বলেছেন, যেমন আমরা করোনার সময় সবাই একত্রিত হয়েছি, একত্রিত হয়ে আমরা এই অসুখ থেকে বেরিয়ে এসেছি, সেই রকম করে আমরা এখান থেকে বেরিয়ে আসব। আমরা, আমাদের দেশ কয়লা, এলপিজি, সিএনজির 41টা দেশ থেকে এখন ইম্পোর্ট করছে। এখন ইম্পোর্টের দেশগুলো অনেক বাড়িয়ে দিয়েছে, এবং আমাদের জাহাজগুলোকে আমরা নিজেরা সিকিউরিটি দিচ্ছি নেভি দিয়ে, এবং এলপিজি সব থেকে প্রায়োরিটি, তারপরে পেট্রোল আর ডিজেল। এবং বলেছেন যে আমাদের কাছে স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, বেশ কয়েক মাসের চিন্তা করতে হবে না, কিন্তু পরবর্তী সময় একটা দিন আসতে পারে যখন হয়তো দাম বাড়বে, সেটার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করব। এইটা একটা ভালো ভরসার জায়গা। এবং আমি যদি এখানে বলি, অনেক সময় কি হয়, মানুষ হয়তো ভাবে যে আমি এই প্রধানমন্ত্রীর হয়ে বলছি না, এটা মনমোহন সিং হলে ওনার হয়ে বলতাম, নরসিংহ রাও হলে ওনার হয়ে বলতাম, এবং যে প্রধানমন্ত্রী হবে আমি মনে করি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একজন ফৌজি, যে সে ভারতবর্ষের মানুষদের কষ্ট দেওয়ার জন্য না, সে ভারতবর্ষের মানুষদের লাভ করবার জন্য এই চেয়ারে বসছে, যেই হোক। এবং আমি সৌভাগ্যক্রমে কিছু প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে এক ঘরে বসেছি, আমি অনেক ছোট মানুষ ছিলাম, বাট এখানে তারা কথা বলছে, আমি বসে থেকে সেখানে কিছু পাওয়ার পয়েন্ট স্লাইড দেখিয়েছি যুদ্ধের সময়। এবং তখন আমার যেটা মনে হয়েছে, আমার যেটা ধারণা হয়েছে, যে ভারতবর্ষের যারা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, তারা যেই পার্টিরই হোক, তারা ভারতবর্ষের সমস্ত নাগরিকের ভালো চায় এবং চায় না যে ভারতবর্ষকে হ্যারাস করা হবে কোনো রকম ভাবে। এইটা আমার ব্যক্তিগত মতামত। তো এইখানে আমার ভালো লেগেছে যে আমাদের তৈরি হতে হবে, এমনও দিন আসতে পারে যে পেট্রোলের দাম ডবল হয়ে যেতে পারে। বাট এখন অবধি আমি আপনাকে বলছি, পাকিস্তানে প্রায় ব্ল্যাক আউট হয়ে গেছে, মানে পাকিস্তানের আর বিজলি টিজলি জ্বলবে না বেশি দিন।
এবার পেট্রোল ডিজেলে কি কি হয় আপনি চিন্তা করে দেখুন, খালি গাড়ি চলে তা তো না, রান্না হয় তা তো না, আমাদের ট্রাকগুলো চলে, আমাদের ট্রেনগুলো চলে, আমাদের যত জিনিস আমদানি হয় সেই জাহাজগুলো কিসে চলে? এনার্জিতে চলে, ইলেকট্রিকে থরি চলে। নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আছে, এমনি সাধারণ মার্চেন্ট নেভি জাহাজ তো নেই। তো এইগুলো যদি যত কম চলবে বা যত ঘাটতি হবে বা যত বেশি দাম দিয়ে কিনে চালাবে, কিছুটা দিন অবধি ভারত সরকার হয়তো ভর্তুকি দিতে পারে, তারপরে এটা পাশন করতেই হবে। এবং তাতে তেল, সাবান, চাল, ডাল সবকিছুই একটু একটু আমাদের আঁচ লাগবে। বিশেষ করে যদি সাউথ কোরিয়ায় কিছু হয়ে যায় ঘাটতি, তাহলে সাউথ কোরিয়া মোবাইল ফোনের চিপ বার করে, সেখানে ঘাটতি হবে। এবং আমাদের যেটা ফার্টিলাইজার, যেটা আমরা কৃষি কাজে ব্যবহার করি, এটা তেলের অনেক প্রোডাক্ট হয়, তেলের অনেক বাই প্রোডাক্ট হয়, খালি পেট্রোলিয়াম না, আরো অনেক কিছু বেরায়, অনেক অ্যাসিড বেরায়। তো সেইগুলো ব্যবহার করি, তো সেইগুলো ব্যবহার করলে আমাদের খনিজ কাজ কমে যাবে। একটা সামগ্রিক, যেমন করোনার সময় হয়েছিল, আমরা তো 1.5 বছর ধরে সেটা ফাইট করেছি। আমি নিজে মনে আছে আমি 3 মাস বাড়ির থেকে বেরাইনি করোনার সময়, বেঁচেছিলাম, কষ্ট করে বেঁচেছিলাম। তো সেই রকম ভাবে আমাদের হয়তো হতে হবে, এবং সেটার জন্য প্রধানমন্ত্রী সবাইকে একত্রিত হতে বলেছেন। এবং সেই সময় আমি দেখেছিলাম একত্রিত হয়েছে। যারা আমার সাথে টিভি প্রোগ্রামে গালি দিচ্ছিল, তারা সকালবেলায় গিয়ে ইঞ্জেকশনটাও লাগিয়ে এসেছিল। ভালো কাজ করেছে, সেই রকমই করা উচিত। তারা যেন বাড়িতে, যারা রাজনৈতিকভাবে অন্য মতবাদ করে, খুব আনন্দের কথা, আমিও রাজনৈতিক একটা ভোট দিই সারা বছরে বা 5 বছরে একবার, কিন্তু তারপরে আমি ভুলে যাই। আমি মনে করি যে প্রধানমন্ত্রী যেই থাকুক, তিনি আমার ভালোর জন্য কাজ করবেন, দেশের ভালোর জন্য কাজ করবেন, তাই তো তিনি প্রধানমন্ত্রী। এইবার কি হয়, এইখানে আসি আমি, যে এইখানে আমাদের একটা আশা যাচ্ছে, কারণ এখন অবধি কানাডাতে প্যানিক হয়ে গেছে, ইউকেতে প্যানিক হয়ে গেছে, নিউজিল্যান্ড প্রত্যেক মানুষকে টাকা দিচ্ছে তাদের কম্পেনসেট করবার জন্য, বাড়িতে ব্যাংকে টাকা ঢোকাচ্ছে যে সরকারি পয়সা থেকে। এবং চায়নাতে এফেক্ট হয়েছে, এবং সাউথ কোরিয়াতে এফেক্ট হয়েছে। তো অনেকগুলো দেশ এখন অলরেডি তাদের গায়ে তাপ লেগেছে। ভারতবর্ষে সত্যি কথা বলতে ওই বিরিয়ানি রসগোল্লা ছাড়া সেরকম ভাবে এখন অব্দি তাপ লাগেনি। আমি তো রাস্তা ঘাটে মাঠে ঘুরে বেড়াই, বাড়িতে যারা আসে তাদেরও জিজ্ঞেস করি, একটা টান আছে, বাট সেইটা এমন টান না যেটা আমরা সহ্য করতে পারবো না। এই নিয়ে আমরা আপনার সাথে একবার কথা বলেছিলাম, যে জামাই ষষ্ঠীতে ইলিশ মাছের দাম বেড়ে যায়, মাংসের দাম বেড়ে যায়, ঈদের সময় ফলের দাম বেড়ে যায়। আমরা তো খাই, আমরা তো একটু সেরকম, আমরা একটু কম খাবো, একটু কম পেট্রোল ব্যবহার করব, কম বেরাবো, গাড়ি থাকলে স্কুটার ব্যবহার করব, স্কুটার থাকলে সাইকেল ব্যবহার করব, এমনি করে আমরা কাটিয়ে আসবো যদি হয়। বাট একটা আশার আলো দেখা গেছে যে আমরা অনেকটা নাকি এটা, এই ঘাটতিটা পূরণ করেছি। এইখানে আমার ইরানের ব্যাপারটা, আমি এখন 5 দিনে কি হবে আমি বুঝতে পারছি না, কেউ আছে কিনা এটাও বুঝতে পারছি না, কারণ ইরান বলছে মিথ্যা বলছে, আর উনি সত্যি বলছেন, এবং উনি নিজের দেশের মন্ত্রীকে, পিটার হেগসেথকে দোষারোপ করছেন। সো এইটা আমি এখন ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। দেখা যাক, 4-5টা দিন পরে আমরা হয়তো কিছু দেখবো। না, তবে এটুকু পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মরিয়া মনোভাব দেখাচ্ছিলেন সেখান থেকে সরে আসছেন, ব্যাকফুটে হাঁটছেন। তার জন্য অনেক কারণ থাকতে পারে, দেশের মধ্যে অনেক সমালোচনার শিকারও হচ্ছেন। আমি শুনছিলাম ডেমোক্র্যাটের লোকজনরা অনেক কথা বলছেন, ফলে উনি হয়তো ভাবছেন, এবং যেভাবে উনি ওই যাকে বললেন, যাকে দাগছেন, তার মানে উনি যেন কোথাও ভাবছেন যে আমি ফেঁসে গেছি। তো ইরানকে ভেবেছিলেন যে একেবারে উড়িয়ে দেবো দুদিনে, সেটা হলো না। এখন লং টার্ম চলছে দেশের মধ্যে এরকম অবস্থা, বিশ্বজুড়ে জ্বালানি সংকট হয়ে যাচ্ছে। এখন কার্যত ফাঁপড়ে পড়ে গেছেন, সেখান থেকে হয়তো বেরিয়ে আসার কোনো একটা পথ বাসছেন। জোর করে চাপিয়ে দেওয়া, যেটা বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, কিছু একটা মুখ রক্ষা করে বের হতে হবে, তো যেমন পলিটিশিয়ানরা করে থাকেন আর কি, হয়তো সেই চেষ্টা হয়ে থাকতে পারে। তবে আমরা এখনই নিশ্চিত করে কিছু বলবো না, অপেক্ষা করবো 5 দিনটা যাক, তারপর উনি কী খেল দেখান সেটাও দেখার আছে। কিন্তু আমি একটা খবর দেখছিলাম, ব্রিগেডিয়ার দাস, আমি একটা মিডিয়া রিপোর্ট আমি দেখাতে পারি দর্শকদের। এই যে এনআইএ নাকি গ্রেপ্তার করেছে 7 বিদেশি একে, যারা নাকি কি জঙ্গিদের মানে নিয়ে কি কাজ করছিল, ব্যাপারটা কি একটু বলুন তো। হ্যাঁ, দেখুন, এটা ভারতবর্ষে এবং পৃথিবীর অনেক দেশে এটা নিয়ে বড় চর্চা হচ্ছে। আমাদের এখানে যেহেতু একটা ভোট আসছে, তো এইসব খবর আপনাকে আমি মানে আন্তরিক অভিনন্দন জানাই যে আপনি এই খবরটা তুলে নিয়ে এসেছেন। এটা খুব ইম্পর্টেন্ট খবর। এটাতে 7 জন লোক ধরা পড়েছে, কলকাতা থেকে, দিল্লি থেকে, আর লখনৌ থেকে, এয়ারপোর্ট থেকে। এরা সবাই বিদেশি। 6 জন ইউক্রেনের লোক, একজন আমেরিকান লোক। যিনি আমেরিকান তিনি একদম মানা হওয়া, লিবিয়া, আফগানিস্তান সব জায়গায় যুদ্ধ করেছেন এবং অনেক কিছু ঘটিয়েছেন, এবং বড় যোদ্ধা। এরা সবাই ধরা পড়েছে, কারণ এখন ইন্টারোগেশন চলছে। 11 দিন এরা এনআইএ ধরে এদেরকে জুডিশিয়াল কাস্টাডি পেয়েছে। 11 দিন মানে 3-4 দিন পরে সেই 11 দিনটা শেষ হবে। এটা 5-6 দিন আগে ঘটনাটা ঘটে, এবং সারা বিশ্বে এটা নিয়ে বেশ আলোড়নও হয়। এবং এখানে যেটা চার্জ লাগিয়েছে এনআইএ, সেটা হচ্ছে এরা আমাদের মিজোরাম স্টেট দিয়ে মায়ানমারে ঢুকেছে,
এবং এরা ভারত বিরোধী কিছু টেররিস্ট গ্রুপকে ট্রেনিং করছিল, প্লাস মায়ানমারের কিছু টেররিস্ট গ্রুপকে যারা সরকার বিরোধী মায়ানমারের, তাদের ড্রোন ট্রেনিং এর শিক্ষা দিচ্ছিল। এইবার এখানে একটু বলি ব্যাপারটা কি, আমাদের দেশের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলোয় আপনি ভারতীয় হলেও যেমন ইচ্ছে এখানে, যেমন আপনি এখান থেকে বিহারে চলে গেলেন, বিহার থেকে মধ্যপ্রদেশ চলে গেলেন গাড়ি নিয়ে, যেখানে ইচ্ছে ঘুরতে পারেন। এই কতগুলো দেশ আছে যেখানে ইনার লাইন পারমিট লাগে। আমি খুব ডিটেলে যাব না, বাট আপনি তো নিজে মণিপুরে গিয়েছিলেন এবং আপনার সাথে আমার সেই সময় ফটো হয়েছিল, আপনি ফোনে কথা হয়েছিল, আপনি একদম বর্ডার এরিয়া ঢুকে গেছিলেন। তো ওটাতে ইনার লাইন পারমিট লাগে, এবং ওই ইনার লাইন পারমিট না হলে ধরা পড়লে সে ব্যক্তি শত্রু বলে মানা হবে। এবং আমি নাগাল্যান্ডে নিজে ডিআইজি ছিলাম এক সময়, তো সেই সময় মণিপুরে আমি অনেক বছর ছিলাম, নাগাল্যান্ডে ছিলাম, তো আমি এগুলো দেখেছি। এবং এই ইনার লাইন পারমিট আপনি পেয়ে যাবেন, ইন্টারনেটেও পাওয়া যায়, বাট এরা ইনার লাইন পারমিট নেয়নি। এরা ধরা পড়বার পরে খবর এসছে এরা মিজোরামে ছিল, সেখান থেকে বর্ডার পার করেছে। এবার বর্ডার কি করে পার হলো, বর্ডারে কি কিছু নেই? হ্যাঁ আছে। এই পুরো মায়ানমার বর্ডারটা দেখা হয় একটা ফোর্স দিয়ে, এটাকে বলে আসাম রাইফেল। যেমন পুরো বাংলাদেশ বর্ডারটা একটা ফোর্স দেখে, তাকে বলে বিএসএফ। যেমন পুরো যে চায়নার ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা দেখে আইটিবিপি। ইন্টারন্যাশনাল বর্ডারের কথা বলছি আমি, এলওসি এলএসির কথা বলছি না। তো এরকম করে ভাগ করা আছে। ভুটানেরটা দেখে এসএসবি বলে একটা অংশ, এবং এরা সবাই সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, মানে কেন্দ্রীয় শাসিত পুলিশ। সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেল, আইটিবিপি, এসএসবি আর সিআইএসএফ, এই ছটা দল আছে যাদেরকে বলা হয় সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এবার এর মধ্যে আসাম রাইফেল দেখে পুরো মায়ানমার বর্ডারটা। এবার মায়ানমার বর্ডার কোথায় কোথায় আছে? অনেক স্টেটে আছে, মণিপুরে আছে, নাগাল্যান্ডে আছে, অরুণাচল প্রদেশে আছে, মিজোরামে আছে, প্রায় 1600 কিলোমিটার। এবার তার মধ্যে প্রায় 500 কিলোমিটার মিজোরাম। এবার মিজোরাম থেকে আপনি যদি ম্যাপটা দেখেন, বাংলাদেশ, বার্মা, এই সব জায়গাগুলো কাছাকাছি। তো ওইখান দিয়ে ওরা ঢুকে ওখানে নাকি ট্রেনিং দিচ্ছিল, এবং তাদের এখন ইন্টারোগেশন চলছে, এবং আরো ধরপাকড় হচ্ছে নিশ্চয়ই, আমরা তো জানতে পারবো না, এত সিক্রেট। বাট যেটা জেনেছি একজন আমেরিকান আছে। এইবার যেই দিন উনি ধরা পড়েন সেই দিন রাত্রে মিস্টার ডোভাল, যিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সব থেকে শক্তিশালী গভর্নমেন্ট অফিসার বলা যায়, মানে মন্ত্রীদের ছাড়া, মানে ভোটে জেতা প্রধানমন্ত্রী, রক্ষামন্ত্রী ছাড়া আর কি। তো তিনি তার কাছে আসে সার্জিও গোর বলে, ভারতের আমেরিকার যিনি রাষ্ট্রদূত, সঙ্গে সঙ্গে। সুতরাং ঘটনার মধ্যে বড় গোল আছে। এটা দেখাচ্ছে যে আমেরিকা কিছু করতে চাইছে এই এরিয়ায় সিআইএ কে দিয়ে। তবে কি, আমি যেহেতু এইসব ব্যাপারে লিপ্ত ছিলাম, সারা জীবন দেখেছি, ফলে আমার জন্য বিরাট একটা ব্যাপার না। এইটা ধরা পড়ে গেছে, মিডিয়াতে এসে গেছে, বাট এগুলো হয়। এই গুপ্তচর বৃত্তি, একটা দেশকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেওয়া, একটা দেশের কোনো উত্থানকে আমেরিকা বা বড় বড় শক্তিগুলো না টলারেট করা। মেইনলি এটাতে দুজন খেলতো, আমেরিকা আর রাশিয়া। এই দুটো দেশ এটাতে খেলতো, আমেরিকার সিআইএ, রাশিয়ার কেজিবি। রাশিয়া ভেঙে যাওয়ার পরে, মানে সোভিয়েত রাশিয়া, সিসিসিপি বা এসএসএসআর যেটাকে আমরা বলি, ইউএসএসআর, সেইটা ভেঙে যাওয়ার পরে সোভিয়েত রাশিয়ার একটু ব্যাপারটা কমেছে, বাট একটা দশকে কিন্তু সোভিয়েত রাশিয়ার 70 দশকে ভারতের মধ্যে পুরো আধিপত্য ছিল। এবং আমেরিকা অনেক জায়গায় করেছে, আমরা শুনেছি, বাংলাদেশে, আমরা আফগানিস্তানে, ভিয়েতনামে, সব জায়গায় দেখেছি, এই ভেনেজুয়েলাতে। এবং এই গভর্নমেন্ট পাল্টে দেওয়া, ঘেঁটে দেওয়া নানান স্বার্থে। এবার ভারতের বিরুদ্ধে কেন? ভারতের বিরুদ্ধে কেন? কারণ তারা চিরাচরিত ভারতের বিরুদ্ধে, আজকের থেকে না। এবং তারা চায় ভারতকে ব্যবসা করতে, কিন্তু ভারতের গ্রোথ বা ভারতের বাড়বাড়ন্ত তারা দেখতে চায় না। অনেক বছর আগে আমাদের যারা অ্যাটমিক বিদ্যার পারদর্শী ছিলেন কিছু সায়েন্টিস্ট মারা যায়। তাদের মধ্যে একজনের নাম বলতে পারি, ডাক্তার হোমি ভাভা। তিনি একটা প্লেন ক্র্যাশে মারা যান। অনেক সায়েন্টিস্ট আমাদের রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্টে কিছু খেয়ে মারা যায়, বিষ খেয়ে। আপনি যদি জাস্ট গুগলে টাইপ করেন পেয়ে যাবেন। এটা কারা করে? কাদের ইচ্ছা? ভারতের, এই নিয়ে তো একটা সিনেমা হয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই, মাধবনের সিনেমা। তো ভারতের স্পেস রিসার্চটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করা, কারণ ভারত স্পেসে পৃথিবীর 4টে দেশের মধ্যে এক অন্যতম। ভারত যা যা করেছে স্পেসে, এখন অব্দি চীন, আমেরিকা, রাশিয়া ছাড়া আর কেউ করতে পারেনি। এদিকে ভারত কিন্তু অত বড় দেশ না, অত বিশাল শক্তিশালী দেশ না আমেরিকার মতো, হ্যাঁ। কিন্তু কি করে করছে? বুদ্ধির জোরে। অর্ধেক আমেরিকার কোম্পানিগুলো তো ভারতীয়রা হেড, ওয়ার্ল্ড ব্যাংকের হেড বলুন, গুগলের হেড বলুন, পেপসি কোলার হেড বলুন, সব তো ভারতীয়। তো এবার কি হয়, এদের এইটা সহ্য হয় না। এবং কিছুদিন আগে কেরালাতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইসরোতে গিয়েছিলেন,
দেখতে, কারণ আমাদের কিছু স্পেসের স্যাটেলাইট যেমনটি হওয়া উচিত সেরকম হচ্ছিল না, ফেলিয়ার হচ্ছিল। ভেতরে লোক বসিয়ে দেয়, এরা এরা ঘেঁটে দেয়। এবং এইটা করবার জন্য এরা এই মায়ানমার দিয়ে করছিল, কারণ মায়ানমারের যে দলটা আছে এখন, মায়ানমারের যার শাসনে, তারা হচ্ছে মিলিটারি হুন্টা বলে, JUNTA, বাট মুখে যখন বলি হুন্টা বলে ওটাকে। তো তাই সেই মিলিটারি হুন্টা সরকার চলছে, এবং তাদের বিরুদ্ধে অনেক রেবেলস সরকার চেষ্টা করছে উপরে আসবার, এদেরকে ফেলে। এবার চীন এই মিলিটারি হুন্টা সরকারের সাথে কমফোর্টেবল, অ্যান্ড আপনাকে যদি সত্যি বলি ভারতও, কারণ এদের সাথে ভারতের অনেক বছরের আদান প্রদান চলছে। এবার এই যারা রেবেল, তাদের এই যে রেবেল মায়ানমারে হচ্ছে, তারা তো ওই সরকারটাকে উল্টাচ্ছে, এখানে আমেরিকার লোকেরা এসে তাদের ড্রোন চালাতে শেখাচ্ছে। বাট ওখানে খালি ওই ওই মায়ানমার বিরোধীরা নেই, ওর পাশে বসে আছে ভারত বিরোধী মণিপুরের মিলিটেন্টরা, ভারত বিরোধী নাগাল্যান্ডের মিলিটেন্টরা, ভারত বিরোধী সারা এরিয়ার যত নর্থ ইস্টের মিলিটেন্টরা ছিল তারা, তাদেরকেও শেখাচ্ছে। কেন? কারণ ভারতের এই মণিপুরে এখন তো প্রেসিডেন্ট রুল চলছে, এই জায়গাটা যদি ওরা ঘেঁটে দিতে পারে, তাহলে ভারত, আমরা যেভাবে এগাচ্ছি, আপনারা দেখছেন রোজ 2টো করে যুদ্ধ জাহাজ বেরাচ্ছে, 4টে করে মিসাইল ফায়ার করা হচ্ছে প্রতি মাসে, ভারতের ডিফেন্স শক্তি, সেইটা এরা চাইছে না। আবার একটা দ্বিচারিতা আছে, এরা চায় যদি চীনের সাথে কখনো এরা যুদ্ধ করে, ভারতের শক্তিটা তারা ব্যবহার করবে। তাই জন্য কোয়াড বলে একটা অর্গানাইজেশন, যেটাতে অস্ট্রেলিয়া, জাপানের সাথে আমেরিকার, ভারত, এটাকে ওরা বানিয়েছিল। কেন? তোমাদের তো ভারতকে চাও না, বাট ভারতের শক্তিও চায় আবার চায়ও না, ভারতের উন্নতিও চায় আবার চায়ও না। এইটা একটা অদ্ভুত ব্যাপার, এবং সেইখানে এদের এখন কাস্টডি হয়েছে, এবং যতদূর আমি জানি এই খবরটা দিয়েছে রাশিয়া। এইবার আরেকটা বলবো, যেটা আমি সাধারণত বলি না, সেটা হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে একটা হোটেলে, ওয়েস্টিন হোটেলে ঢাকাতে, আমেরিকার একজন কর্নেল মারা যান। মারা যাওয়া মাত্র পুরো হোটেলটা আমেরিকার লোকেরা এসে নিয়ে নেয়, এসে কোনো পোস্টমর্টেম করতে দেয় না, এটা হয় না। যে দেশে মরবে সেই দেশের পুলিশ, সেই দেশের ডাক্তার পোস্টমর্টেম করবে, ওটা এম্বাসিকে দিয়ে দেওয়া হয়। শোনা গেছে এই কর্নেলটি একটা শট করছিলেন, ষড়যন্ত্র করছিলেন ভারতের কোনো সব থেকে বড় মানুষকে অ্যাসাসিনেট বা হত্যা করবার চক্করে, এবং পর 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 অনেকগুলো লোক মারা যায়। কেউ বলে ভারতের আনআইডেন্টিফাইড গানম্যানরা মেরেছে, কেউ এটাকে বা মিস্টার ডোভালকে বলে যে তিনি করেছেন, কেউ অন্য কিছু বলে, বাট এটা হয়েছে। আপনি যদি গুগলে টাইপ করেন US কর্নেল ডায়েড ইন ঢাকা, পেয়ে যাবেন, সব ডিটেল পেয়ে যাবেন। এবার আমি তো বলতে পারবো না, বাট আমাদের একজন অতি বড় লিডার, এবং শুনেছি তাকে নাকি আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট নিজে তার গাড়িতে বসিয়ে বলে দিয়েছিলেন যে আপনি এই এই ব্যাপারগুলো করবেন, কারণ এই হচ্ছে। এখানেও শুনছি নাকি এই পুরো ব্যাপারটা 6জন তো ইউক্রেনিয়ান ছিল আর একজন ভারত। এবার ইউক্রেন ভারতের বিরুদ্ধে কেন কাজ করবে বা মায়ানমারের বিরুদ্ধে? তার দুটো কারণ। একটা হচ্ছে ইউক্রেনের এখন যে টাকা দেবে তার হয়ে কাজ করবে, কারণ তাদের অবস্থা খারাপ, আমেরিকা টাকা দিচ্ছে, কাজ করছে। এবার ইউক্রেন কিন্তু পাকিস্তানকে ট্যাঙ্ক বিক্রি করে, পাকিস্তানকে গম বিক্রি করে। ইউক্রেনের যে ট্যাঙ্ক, আমরা যদি যুদ্ধ হয় কালকে, যে ট্যাঙ্কগুলো লড়বে পাকিস্তানের আমাদের বিরুদ্ধে, তারা সব ইউক্রেনের ট্যাঙ্ক। তো ইউক্রেনের ভারতের সাথে শত্রুতা নেই, বাট পাকিস্তানের সাথে বন্ধুত্ব আছে। তো ফলে হয়তো তারা কাজটা করছে ওই জন্য। তো এই ঘটনাটার জের অনেক দূর গড়াবে, এবং যেহেতু আমি যেটা বলছিলাম যে আমাদের মিডিয়া ওটা দেখাচ্ছে না, আমরা এখানে ওই মানে গ্যাসের লাইন বা এইসব নিয়ে ব্যস্ত থাকছি, বাট আসল তন্দুরি আর বিরিয়ানি বানানো হচ্ছে কিন্তু আমেরিকার দ্বারা আমাদের নর্থ ইস্ট এরিয়াতে। এবং আপনি দেখেছিলেন বাংলাদেশে ইউনিস আসার সময়, উনি একজন আছেন যিনি এই সমস্ত সারা পৃথিবীতে সবাই তাকে বলে যে তিনি নাকি এই সমস্ত ঘটনাগুলো রচনা করেন আমেরিকার হয়ে, তিনি লক্ষ কোটি টাকার মালিক। তো সেই ভদ্রলোকের ছেলে আমেরিকাতে, ঢাকাতে এসে ইউনুসের সাথে দেখা করে, এবং দেখা করবার, তার নাম সোরস, চার্লস সোরস, এবং সে বৃদ্ধ মানুষ, এবং সে এই সমস্ত দেশে গণ অভ্যুত্থান ঘটান, নেপালে এখানে ওখানে টাকা দিয়ে, তার এটা কাজ, এবং আমেরিকার হয়ে, CIA এর হয়ে। এবং তার ছেলে চলে যাবার পরেই ইউনুস গিয়ে নর্থ ইস্ট নিয়ে বড় বড় কথা বলেছিলেন চায়নাতে, এবং একবার না 3বার বলেছিলেন। তো এইগুলো একটা বড় রচনা, যেখানে অনেকগুলো ঘটনা আছে। আমেরিকার মায়ানমারের গভর্নমেন্টকে ফেলে দিয়ে চায়নার বিরোধিতা করবে এমন গভর্নমেন্ট, যারা আমেরিকাকে সাহায্য করবে ওই এরিয়াটাতে, সেইটা। ভারতকে একটু কাঠি করা যাবে, ভারতের ওই জায়গাটাকে একটু ডিস্টার্ব করে দেওয়া যাবে, ওইখানে খ্রিস্টান বেশি, তো হিন্দু খ্রিস্টানদের লড়াই করিয়ে দেওয়া যাবে একটা, সেই ব্যাপারটা।
এবং নিজেদের আধিপত্য বিস্তার করে বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড এবং বাংলাদেশে একটা চট্টগ্রামের কাছে আরাকান আর্মিদের জন্য একটা মানব করিডোর চেয়েছিলেন। মানব করিডোরটা তখন যিনি বাংলাদেশের আর্মি চিফ ইউনূসের বিরুদ্ধে গিয়ে বলেছিলেন, না এটা হতে দেব না, এবং এটা হতে দেব না, নো ব্লাডি করিডোর উনি বলেছিলেন। ফলে ওটা একটু থমকে যায়, প্রায় হয়ে গিয়েছিল এটা। এবং এইগুলো আমেরিকার গেম, এটা আজ থেকে না, শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে এবং ভারতও ভুক্তভোগী হয়েছে। এবং এমন না যে খালি আমেরিকা, রাশিয়াও এক সময় করেছে, এমন যে কেউ ধোয়া তুলসী পাতা না। কারণ আমাদের লাল বাহাদুর শাস্ত্রী তো রাশিয়াতেই মারা গিয়েছিলেন, সেটা নিয়ে সিনেমা হয়েছে, আপনারা দেখেছেন। এবং আমেরিকাও এরকম অনেক করেছে, এবং পাকিস্তানেও হয়। আমাদের ভারতবর্ষে খালিস্তানের টেররিজমের জন্য আমাদের প্রধানমন্ত্রীর প্রাণ গেছে, এবং পাকিস্তানেও সেটা হয়েছে, বেনাজির ভুট্টোর প্রাণ গেছে। এই ঘটনাগুলো হয়, এবং যারা এই গুপ্তচরের ব্যাপারে থাকে জানে, তারা জানে। মানে এইগুলো নিয়ে বাংলায় সেরকম লেখালেখিও হয় না, সেরকম চর্চাও হয় না। আমি এই বছরই একটি দেশ পত্রিকার জুলাই বা আগস্ট সংখ্যায় আমি একটি লিখেছিলাম প্রবন্ধ গুপ্তচর বৃত্তি নিয়ে। তখন কি হয় যে এইগুলো সাধারণ মানুষ জানতে পারে না, কিছু খবর পায় না বলে তারা এটার থেকে বাইরে থাকে। বাট এইগুলো দেশকে মারাত্মক ক্ষতি করতে দিতে পারে। একজন বড় নেতার খুন বা একটা বড় টেররিস্ট গ্রুপ যদি সামর্থ্য হঠাৎ করে সমর্থ পেয়ে যায়, যেমন খালিস্তান অর্গানাইজেশন এই কানাডাতে খুব বেশি করে সমর্থ পেয়ে গেছিল আগের জনের সময়, যিনি ছিলেন এর আগে প্রাইম মিনিস্টার। এখনকার প্রাইম মিনিস্টার এসে এদেরকে পুরোপুরি আউট করে দিয়েছে। তো তখন একটা দেশকে এরা কিন্তু অনেকটা ক্ষতি পৌঁছাতে পারে। এই আমেরিকার কেসটা দেখা যাক কতদূর গড়ায়। বাট এটা ভীষণ চিন্তার ব্যাপার যে আমেরিকা ভারতের মধ্যে দিয়ে মায়ানমার যাচ্ছে, মিজোরামের মধ্যে দিয়ে, এবং এইরকম ভাবে বেরিয়ে চলে যাচ্ছে। আমার গল্প শেষ হলো, আপনার যদি কিছু জিজ্ঞেস করতে চান করতে পারেন। না, আজকে আর জিজ্ঞাসা কিছু করব না, অনেক বলে দিয়েছেন, আবার আপডেট নেব কি দাঁড়াচ্ছে পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি। আপনি খুব ভালো তথ্য দিয়েছেন, বিশেষ করে এই যে নর্থ ইস্টের যে গল্পটা, এটা সত্যিই অনেক মানুষই জানেন না। আপনি পুরো ব্যাখ্যা দিলেন যে এতজনকে অ্যারেস্ট করা এবং কি ভয়ঙ্কর একটা বিষয় হতে পারতো। যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, কিন্তু তার সঙ্গে যে আমরাও কোথাও একটা বিপদের মধ্য দিয়ে হাঁটছি কখনো কখনো, সেটা হয়তো আমাদের মানে অজানা থেকে যায়। আপনি সেই তথ্য ডিটেলস বললেন, আমাদের অনেক জানালেন আপনি। ফলে এখন আর কিছু প্রশ্ন করছি না, পরে আবার কথা বলবো। ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস দুটো বিষয়ে কথা বলেন। একটা হচ্ছে আপডেট, এই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে সেখানকার, আর খুব সিরিয়াস একটা তথ্য যে মানে ওই রকম লোকজনদের সব ধরা হয়েছে, তাদের কিছু একটা চক্রান্ত চলছিল, এবং ওই ধরনের অস্ত্রশস্ত্র প্রশিক্ষণ এরকম বিদ্রোহী গোষ্ঠীদেরকে দেওয়া, যারা ভারতের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করে তাদেরকেও দেওয়ার চেষ্টা হচ্ছিল। তো তাদেরকে ধরা হয়েছে, দেখা যাক সেখান থেকে কী তথ্য বেরিয়ে আসে। দর্শক বলবেন ট্রাম্পের এই যে অবস্থান বদল সেই সম্পর্কে, এবং যা চলছে ভারতের মধ্যেও অশান্তির পরিবেশ তৈরি করার ক্ষেত্রে, অবশ্যই দর্শক বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।